আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ভালো আছো নিশ্চয়ই? পড়াশোনায় মনোযোগী হয়েছো? নতুন ক্লাস, নতুন বই পড়তে ভালো লাগছে নিশ্চয়ই। আমি সালমা সুলতানা, তোমাদের বাংলা প্রথম পত্র পড়াবো। বাংলা প্রথম পত্র প্রবন্ধ গৃহ পড়াবো। রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রবন্ধ গৃহ আজকে আমরা পড়ব। তোমরা প্রয়োজনীয় বই, খাতা, কলম নিয়ে রেডি হও। রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রবন্ধ গৃহ। প্রবন্ধটি বেগম রোকেয়া নারী জাতির অসহায়ত্ব ও অধিকারহীনতার বিষয় লিখেছেন। নারী জাতির অসহায়ত্ব আর অধিকারহীনতা এই প্রবন্ধটির উপজীব্য। প্রবন্ধটি পাঠ শেষ করে তোমরা বেগম রোকেয়ার পরিচয় বলতে পারবে। প্রবন্ধটি পাঠ শেষে তোমরা নতুন নতুন শব্দ অর্থ করতে পারবে এবং বাক্যগুলো বিশ্লেষণ করার ক্ষমতা অর্জন করবে। প্রবন্ধ পাঠ শেষে তোমরা প্রবন্ধের মূল বক্তব্য লিখতে পারবে। প্রবন্ধের মূল বক্তব্য তোমরা লিখতে পারবে। আমরা প্রবন্ধকার বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের একটু পরিচয় জেনে নেই, সংক্ষিপ্ত পরিচিতি জেনে নাও। রোকেয়ার প্রকৃত নাম হচ্ছে রোকেয়া বেগম, রোকেয়া খাতুন। আর রোকেয়া সাখাওয়াত হোসেন নামে তিনি পরিচিত হয়েছেন তার বিয়ের পর থেকে, তবে তার প্রকৃত নাম রোকেয়া খাতুন। তিনি জন্মগ্রহণ করেছেন 1880 সালে 9 ডিসেম্বর। 1880 সালে 9 ডিসেম্বর তার জন্ম এবং 1932 মৃত্যু 1932-এর 9 ডিসেম্বর। 9 ডিসেম্বর জন্ম, মৃত্যু 9 ডিসেম্বর। জন্ম 1880 এবং মারা যান 1932-এ। জন্মস্থান রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে। রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রাম তার জন্মস্থান। তার বাবার নাম বা পিতার নাম জহিরুদ্দিন আবু আলী হায়দার সাবের। আর মায়ের নাম রাহাতুন্নেসা চৌধুরী তার মায়ের নাম। রোকেয়া 1898 সালে বিয়ে হয়। এরপর থেকে রোকেয়া খাতুন রোকেয়া সাখাওয়াত হোসেন নাম গ্রহণ করেন। বেগম রোকেয়া ছোটবেলা থেকেই যে বিষয়টি দেখেছেন, খেয়াল করেছেন, নারী জাতির মূল্যায়নহীনতা ব্যাপারটি তাকে ব্যথিত করেছে। তিনি প্রতিকূলতা, বাধা বিপত্তি অতিক্রম করে লেখাপড়া শিখেছেন এবং তিনি লক্ষ্য নির্ধারণ করেছেন নারী জাতির এই বন্ধি দশা থেকে মুক্তির জন্য লেখাপড়ার বিকল্প নেই, তো লেখাপড়া নারী জাতির মাঝে, মেয়েদের মাঝে ছড়িয়ে দিতে হবে। এ লক্ষ্যে তিনি অদম্য পরিশ্রম করেছেন। স্কুল প্রতিষ্ঠা করেছেন, বাড়ি বাড়ি ঘুরে ছাত্রী সংগ্রহ করেছেন। অনেক কঠিন এই আয়োজন ছিল তখনকার জন্য, কিন্তু তিনি মোটেও হতোদ্যম হননি, বরং কঠিন অধ্যবসায় নিয়ে কাজটি করেছেন এবং এই লক্ষ্যে তিনি লেখালেখি পর্যন্ত করেছেন। তিনি উপন্যাস লিখেছেন, গদ্য গ্রন্থ লিখেছেন। এই উদ্বুদ্ধকরণ এবং সমস্যাগুলো তুলে ধরে তার উপন্যাসের মধ্যে আছে, তোমরা জানো, সুলতানা স্বপ্ন, পদ্মরাগ। গদ্য গ্রন্থ আছে তার মতিচুর অবরোধবাসিনী। বেগম রোকেয়া উপলব্ধিজাত অনুভূতি, নিজের জীবন দিয়ে যে অনুভূতি তার হয়েছে, এই অনুভূতিজাত
আচরণ তিনি করেছেন। তিনি ফিল করেছেন, বুঝেছেন মেয়েদের শিক্ষার বিকল্প নেই, মেয়েরা মানুষ হবার জন্য অবহেলিত মেয়ে নয়, বরং মানুষ হতে হলে শিক্ষা জরুরি। তাই তিনি এই লক্ষ্যে সারা জীবন পরিশ্রম করে গেছেন। প্রবন্ধটির সংক্ষিপ্ত কথা শুনে নাও। সংক্ষেপে প্রবন্ধে যা বলা আছে, গৃহ বা ঘর যা প্রত্যেক মানুষেরই কাম্য, শান্তির জন্যে, রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্যে, পরিশ্রান্ত ক্লান্ত অবস্থায় ঘরে ফিরে একটু অনায়াসে জীবন যাপন করার যে আশ্রয়, এটি গৃহ। সকলের এই গৃহ থাকে, আছে। মেয়েরাও একটা গৃহে বাস করে, তবে গৃহটি তার নয়, তাদের নয়। এই ব্যথাই কষ্ট থেকেই প্রবন্ধ গৃহ। আমরা বই থেকে একটু প্রবন্ধটি পড়ে নিব। তোমরা বই নাও সামনে, আমরা একবার ঝটপট প্রবন্ধটি পড়ে নিচ্ছি। গৃহ, রোকেয়া সাখাওয়াত হোসেন। গৃহ বলিলে একটা আরাম বিরামের শান্তি নিকেতন বোঝায়, যেখানে দিবাশেষে গৃহী কর্মক্লান্ত শ্রান্ত অবস্থায় ফিরিয়া আসিয়া বিশ্রাম করিতে পারে। গৃহ গৃহীকে রৌদ্র বৃষ্টি হিম হইতে রক্ষা করে। পশু পক্ষীদেরও গৃহ আছে, তাহারাও স্ব গৃহে আপনাকে নিরাপদ মনে করে। পিপাসা না থাকিলে জল যেমন উপাদেয় বোধ হয় না, সম্ভবত সেইরূপ গৃহ ছাড়িয়া কতক দিন বিদেশে না থাকিলে গৃহ সুখ মিষ্টি বোধ হয় না। পুরুষরা যদিও সর্বদা বিদেশে যায় না, তবু সমস্ত দিন বাহিরে থাকিয়া অপরাহ্নে গৃহে ফিরিয়া আসিবার জন্য উৎসুক হয়, বাড়ি আসিলে যেন হাঁপ ছাড়িয়া বাঁচে। এখন আমাদের গৃহ সম্বন্ধে দুই একটি কথা বলিতে চাই। আমাদের সামাজিক অবস্থার প্রতি দৃষ্টিপাত করিলে দেখি, অধিকাংশ ভারত নারী গৃহ সুখ বঞ্চিতা। যাহারা অপরের অধীনে থাকে, অভিভাবকদের বাটিতে আপন ভবন মনে করিতে যাহাদের অধিকার নেই, গৃহ তাহাদের নিকট কারাগার তুল্য বোধ হয়। পারিবারিক জীবনে যে সুখী নহে, সে নিজেকে পরিবারের একজন গণ্য বলিয়া মনে করিতে সাহসী নহে, তাহার নিকট গৃহ শান্তিনিকেতন বোধ হইতে পারে না। কুমারী, সধবা, বিধবা সকল শ্রেণীর অবলার অবস্থাই শোচনীয়। প্রমাণস্বরূপ কয়েকটি অন্তঃপুরের একটু একটু নমুনা দিতেছি। এরূপে অন্তঃপুরের পর্দা উঠাইয়া ভিতরে দৃশ্য দেখাইলে আমার ভ্রাতৃগণ অত্যন্ত ব্যথিত হইবেন, সন্দেহ নাই। আমরা একবার বেহারে জামালপুরের নিকটবর্তী কোনো শহরে বেড়াইতে গিয়েছিলাম। সেখানে আমাদের জনক বন্ধুর বাড়ি আছে। সে বাটির পুরুষের সহিত আমাদের আত্মীয় পুরুষদের বন্ধুত্ব আছে বলিয়া শরাফত উকিলের বাড়ির স্ত্রীলোক দিগকে দেখিতে আমাদের আগ্রহ হয়। দেখিলাম মহিলা কয়টি অতিশয় শান্তশিষ্ট মিষ্টভাষিণী, যদিও কুপমণ্ডুক, তাহারা আমাদের যথোচিত অভ্যর্থনা করিলেন। সেখানে শরাফতের পত্নী হাসিনা, ভগ্নী জমিলা, জমিলার কন্যা ও পুত্রবধূ প্রভৃতি উপস্থিত ছিলেন। অতঃপর জমিলাকে যখন আমাদের বাসায় যাইতে অনুরোধ করিলাম, তখন তিনি বলিলেন যে তাহারা কোনো কালে বাড়ির বাহির হন না, ইহাই তাহাদের বংশ গৌরব। কখনো ঘোড়ার গাড়ি বা অন্য কোনো যানবাহনে আরোহণ করেন নাই। আমি সবিস্ময়ে বলিলাম, তবে আপনারা বিবাহ করিয়া শ্বশুরবাড়ি যান কি রূপে? আপনার ভ্রাতৃবধূ আসিলেন কি করিয়া? জমিলা উত্তর দিলেন, ইনি আমাদের আত্মীয়া কন্যা, এ পাড়ায় কেবল আমাদেরই গোষ্ঠীর বাড়ি পাশাপাশি দেখিবে। এই বলে তিনি আমাকে অন্য একটা ঘরে লইয়া গিয়া বলিলেন, এই আমার কন্যার বাড়ি, এখন আমার বাড়ি চলো। তিনি আমাকে একটা অপ্রশস্ত গলির ভিতর দিয়া ঘুরাইয়া ফিরাইয়া লইয়া গেলেন।
তাহার সকলগুলি কক্ষ দেখাইলেন। কক্ষগুলি অসূর্য স্পর্শ বলিয়া বোধ হইল। অতঃপর একটি দ্বার খুলিয়া দেখিলাম অপরদিকে হসিনার পুত্র বধূ আছে। জমিলা বলিলেন, দেখিলে এই দ্বারের ওপার্শ্বে আমার ভাইয়ের বাড়ি, এপার্শ্বে আমার বাড়ি। ও কক্ষে বধূ থাকেন বলিয়া এ দ্বারটি বন্ধ রাখি। আমাদের সওয়ারির দরকার হয় না কেন, তাহা এখন বুঝিলে? ঐরূপে সকল বাড়িয়ে প্রদক্ষিণ করা যায়। পাঠিকা কি মনে করেন যে হসিনা বা জমিলা গৃহে আছেন? অবশ্য না। কেবল চারি প্রাচীরের ভিতরে থাকিলেই গৃহে থাকা হয় না। এদেশে বাসর ঘরকে কোহবর বলে, কিন্তু কবর বলা উচিত। বাড়িখানা তো শরাফতের, সেখানে যেমন একপাল ছাগল আছে, হংস কুক্কুট আছে, সেইরূপ একদল স্ত্রীলোকও আছেন, অথবা স্ত্রীলোকদের বন্ধিনী বলা যাইতে পারে। সাধারণত পরিবারের প্রধান পুরুষটি মনে করেন গৃহখানা কেবল আমার বাড়ি, পরিবারস্থ অন্যান্য লোকেরা তাহার আশ্রিতা। মালদহে কয়েকবার আমরা এক বাটিতে যাতায়াত করিয়াছি। গৃহস্বামী কলিমের স্ত্রীকে আমরা কখনো প্রফুল্লমুখী দেখি নাই। তাহার ম্লান মুখখানি নীরবে আমাদের আন্তরিক সহানুভূতি আকর্ষণ করিত। ইহার কারণেই কয় বছর অতীত হইল কলিম স্বীয় ভাইরা ভাইয়ের সহিত বিবাদ করিয়াছেন, তাহার ফলে কলিমের পত্নী স্বীয় ভগ্নীর সহিত দেখা করিতে পান না। তিনি এতটুকু ক্ষমতা প্রকাশ করিয়া বলিতে পারেন না, আমার ভগ্নী আমার নিকট অবশ্য আসিবেন। হায়, বাটি যে কলিমের, তিনি যাহাকে ইচ্ছা আসিতে দিবেন, যাহাকে ইচ্ছা আসিতে দিবেন না। আবার ওদিকেও বাটিখানা সলিমের, সেখানে কলিমের পত্নীর প্রবেশ নিষেধ। বলা বাহুল্য, কলিমের স্ত্রীর অন্য বস্ত্র বা বাসস্থানের অভাব নাই। বলি, অলঙ্কার কি পিতৃমাতৃহীন অবলার একমাত্র ভগ্নীর বিচ্ছেদ যন্ত্রণা ভুলাইতে পারে? শুনিলাম তিনি সপত্নী কণ্টক হইতে বিমুক্ত নহে। এরূপ অবস্থায় তাহার নিকট গৃহ কি শান্তিনিকেতন বলিয়া বোধ হয়? আমরা রমা সুন্দরীকে অনেক দিন হইতে জানি। তিনি বিধবা, সন্তান সন্ততিও নাই। তাহার স্বামীর প্রভূত সম্পত্তি আছে, 2-4টি পাকা বাড়িও আছে। তাহার দেবর এখন সে সকল সম্পত্তির অধীশ্বর। দেবরটি কিন্তু রমাকে এক মুঠা অন্ন এবং আশ্রয় দানেও কুণ্ঠিত। আমরা বলিলাম, ইনি হয়তো দেবর পত্নীর সহিত কোঁদল করেন। এ কথার উত্তরে একজন বলিলেন, রমা সব করিতে জানে, কেবল কোদন জানে না। রমা বেশ জানে কি করিয়া পরকে আপন করিতে হয়, কেবল আপনাকে পর করিতে জানে না। এত গুণ সত্ত্বেও দেবরের বাড়ি থাকিতে পান না কেন? কপালের দোষ। আমরা একটি রাজবাড়ি দেখিতে গিয়াছিলাম। বাড়িখানি কবি বর্ণিত অমরাবতীর ন্যায় মনোহর। বৈঠকখানা বিবিধ মূল্যবান সাজসজ্জায় ঝলমল করিতেছে। এদিকে সেদিকে 5-7খানা রজত আসন শূন্য হৃদয়ে রাজাকে আহ্বান করিতেছে। রানীর ঘর কয়খানা তো টেবিল, টিপাই, চেয়ার ইত্যাদি সাজসজ্জা আছে, কিন্তু তাহার উপর ধুলার স্তর পড়িয়া আছে। রাজা কোনো কালে সব কক্ষে পদার্পণ করেন বলিয়া বোধ হইল না। রানীকে দেখে আমি হতাশ হইলাম, কারণ বৈঠকখানা দেখে আমি রানীর যেরূপ মূর্তি কল্পনা করিয়াছিলাম, এ মূর্তি তার সম্পূর্ণ বিপরীত। তিনি পরমা সুন্দরী বালিকা, পরিধানের সামান্য লাল পেড়ে বিলাতি ধুতি, মাথায় রুক্ষ কেশের জটা। অনুমান 15 দিন হইতে তৈলের সহিত চুলগুলির সাক্ষাৎ হয় নাই। মুখখানি এমনই করুণভাবে পূর্ণ যে রানীকে মূর্তিমতি বিষাদ বলিতে অত্যুক্তি হয় না। অনেকের মতে চক্ষু মনের দর্পণ স্বরূপ। রানীর নয়ন দুটিতে কি হৃদয় বিদারক ভাব ছিল, তাহা আমি বর্ণনা করিতে অক্ষম। আমাদের একটি বর্ষী সঙ্গিনী বলিলেন, তুমি রাজার রানী, তোমার এ বেশ কেন? এসো আমি চুল বেঁধে দেই। রানী উত্তর দিলেন, জানি না কি পাপে রানী হয়েছি। ঠিক কথা, অথচ লোক এই রানীর পদ কেমন বাঞ্ছনীয় বোধ করে। মোহাম্মদীয় আইন অনুসারে আমরা পিতার সম্পত্তির উত্তরাধিকারিণী হই। আমাদের বাড়ি ও হয়, কিন্তু তাহা হইলে কি হয়? বাড়ির প্রকৃত কর্তা স্বামী, পুত্র, জামাতা, দেবর ইত্যাদি হন। তাহাদের অভাবে বড়
আমলা বা নায়েবটি বাড়ির মালিক। গৃহকর্ত্রীটি ওই নায়েবের ক্রীড়া পুতুল মাত্র। নায়েব কর্ত্রীকে যাহা বোঝায় অবধ নিরক্ষর কর্ত্রী তাহাই বুঝেন। ওইরূপ আরও কত উদাহরণ দেওয়া যাইতে পারে। খদিজা প্রভূত সম্পত্তির উত্তরাধিকারিণী। তাহার স্বামী হাশেম দরিদ্র কিন্তু কুলীন বিদ্বান। হাশেম ছলে কৌশলে সমস্ত জমিজমা আত্মসাৎ করিয়া লইলেন। খদিজার হাতে এক পয়সাও নাই। খদিজার পৈতৃক বাড়িতে বসে হাশেম আর 2-3টা বিবাহ করিয়া তাহাকে সতীন জ্বালায় দগ্ধ করিতে লাগিলেন। এরূপ না করিলে আর ক্ষমতাশালী পুরুষের বাহাদুরি কি? ইহাতে যদি খদিজার সামান্য বিরক্তি প্রকাশ করেন, তবে প্রবীণা মহিলাগণ তাহার হৃদয়ে স্বামী ভক্তির অভাব দেখিয়া নিন্দা করেন। আমরা এই প্রবন্ধ পাঠ করিয়া ভ্রাতা ভগ্নীগণ হয়তো মনে করিবেন যে আমি কেবল ভ্রাতৃবৃন্দকে নরা আকারে পিশাচরূপে অঙ্কিত করিবার জন্যই কলম ধরিয়াছি। তাহা নয়। আমি তো কোথাও ভ্রাতৃদের প্রতি কটু শব্দ ব্যবহার করি নাই। কাহাকেও পাপিষ্ট, পিশাচ, নিষ্ঠুর বলিয়াছি কি? কেবল রমণী হৃদয়ের ক্ষত দেখাইয়াছি। ওই যে কথায় বলে, বলিতে আপন দুঃখ পরনিন্দা হয়। এক্ষেত্রে তাহাই হইয়াছে। ভগ্নীর দুঃখ বর্ণনা করিতে ভ্রাতৃনিন্দা হইয়া পড়িয়াছে। সুখের বিষয় আমাদের অনেক ভ্রাতারা এরূপ আছেন, যাহারা স্ত্রীদিগকে যথেষ্ট শান্তিতে গৃহ সুখে রাখেন। কিন্তু দুঃখের সহিত আমরা ইহাও বলিতে বাধ্য যে অনেক ভ্রাতারা আপন আপন বাটিতে অন্যায় স্বামিত্বের পরিচয় দিয়া থাকেন। যখন আমাদের চালের উপর খড় থাকে না, দরিদ্রের জীর্ণতম কুটিরের শেষ চালখানা ঝঞ্ঝা নিলে উড়িয়া যায়, টুপটাপ বৃষ্টি ধারায় আমরা সমস্ত রাত্রি ভিজিতে থাকি, চপলা চমকে নয়নে ধাঁধা লাগে, বজ্রনাদে মেদিনী কাঁপে এবং আমাদের বুক কাঁপে, প্রতি মুহূর্তে ভাবি বুঝি বজ্রপাতে মারা যাই, তখনও আমরা অভিভাবকের বাটিতেই থাকি। যখন আমরা রাজকন্যা রাজবধূরূপে প্রাসাদে থাকি, তখনও প্রভু গৃহে থাকি। আবার যখন ওই প্রাসাদতুল্য ত্রিতল অট্টালিকা ভূমিকম্পে চূর্ণ হয়, সোপান অতিক্রম করিয়া অবতরণকালে আমাদের মাথা ভাঙে, হাত পা ভাঙে, রক্তাক্ত কলেবরে হতজ্ঞান প্রায় অবস্থায় গোশালায় গিয়ে আশ্রয় লই, তখনও অভিভাবকদের বাটিতে থাকি। অথবা গৃহস্থের বৌঝি রূপে প্রকাণ্ড আটচালায় বাস করিলেও প্রভুর আলোয়ে থাকি। আর যখন চৈত্র মাসে ঘোর অমানিশীথে প্রভুর বাটিতে দুষ্টলোক কর্তৃক লঙ্কাকাণ্ডের অভিনয় হয়, সব জিনিসপত্র সব ঘরগুলি দাউ দাউ করিয়া জ্বলিতে থাকে, আমরা এক বসনে প্রাণটি হাতে করিয়া কোনরূপে দৌড়াইয়া গিয়া দূরস্থিত একটা কুল গাছতলে দাঁড়াইয়া কাঁপিতে থাকি, তখনও অভিভাবকের বাটিতে থাকি। ইংরেজিতে হোম বলিতে যাহা বোঝায়, গৃহ শব্দ দ্বারা আমি তাহাই বুঝাইতে চাই। শারীরিক আরাম ও মানসিক শান্তিনিকেতন যাহা, তাহাই গৃহ। বিবাদ হইলে স্বামী গৃহ একরূপ বাসের অযোগ্য হয়। বিধবা হইলে স্বামী গৃহ একরূপ বাসের অযোগ্য হয়। হতভাগিনী তখন পিতা ভ্রাতরা শরণাপন্ন হন। একটা হিন্দি প্রবাদ আছে, ঘর কি জলি বন মে গেই বন মে লাগিয়াগ, বন বেচারা কিয়া করে কর্মে লাগিয়াগ। অর্থাৎ গৃহে দগ্ধ হইয়া বনে গেলাম, বনে লাগিল আগুন, বন বেচারা কি করিবে, আমার কপালেই লাগিয়াছে আগুন। তাই বলি, গৃহ বলিতে আমাদেরই একটা পর্ণকুটির নাই। প্রাণী জগতে কোনো জন্তুই আমাদের মতো নিরাশ্রয় নহে, সকলেরই গৃহ আছে, নাই কেবল আমাদের। বেগম রোকেয়া অত্যন্ত বিষাদের সাথে নারী জাতির এই একান্ত ব্যাপারটি, অত্যন্ত দুঃখের ব্যাপারটি, পৃথিবীতে সবচেয়ে শান্তির কাঙ্ক্ষিত আশ্রয় এই বাড়ি গৃহ যে তার নেই, সে যে গৃহ থেকেও গৃহহারা আশ্রিতা, সে ব্যাপারটি এখানে বুঝিয়েছেন। এর বেশ কিছু নতুন শব্দের পরিচয় তোমাদের ঘটবে, আমি একটু ধরে দিচ্ছি, তুমি ধরো, তোমরা দেখো। আমরা প্রবন্ধ বিশ্লেষণে যাচ্ছি। এখানে বিশ্লেষণের সাথে
আমরা তোমাদের নতুন শব্দ ধরিয়ে দিব। প্রথমেই দেখো, অত্যন্ত ব্যথা দুঃখের সাথে প্রবন্ধকার বেগম রোকেয়া যা বলছেন, এই যে ঘর বা গৃহ যা মানুষকে আশ্রয় দেয়, মানুষ এই আশ্রয়ের কামনা করে, মানুষ সারা দিনের পরিশ্রান্ত ক্লান্ত অবস্থাকে আয়েশের কাছে ঢেলে দিয়ে নিজেকে শান্তিতে আনতে চায়, কিন্তু নিরাপত্তার এই আশ্রয়টি, এই রক্ষার জায়গাটি নারীদের নেই। মানুষ এই গৃহ যে কতটা কাঙ্ক্ষিত বাঞ্ছিত এটা বোঝে কিছুদিন বাইরে থাকলে। গৃহের ভালোবাসা, সে হোক জীর্ণ বা অট্টালিকা, এর প্রতি যে টান ভালোবাসা, এটা দূরে থাকলে বোঝা যায়। কিন্তু আমরা নারী জাতি এই গৃহের অধিকারহীন, আমাদের গৃহের অধিকার নেই। আমরা নারী জাতি গৃহ সুখ থেকে, তাই গৃহের শান্তি থেকে তাই চিরবঞ্চিত। এ মর্মে বেশ কিছু উদাহরণ বেগম রোকেয়া দিয়েছেন। বেশ কিছু উদাহরণ অবতারণা করে তিনি দেখিয়েছেন যে, প্রথমত দেখালেন যে মহিলাদেরকে কেমন সংকীর্ণ বাড়িতে আবদ্ধ রাখা হয়। তারা বোঝে না যে এই বন্দি দশা তার জন্য কতটা ক্লেশের, কষ্টের, দুঃখের, অপমানের। এই বোধটিও তাদের নেই। তাদের শিক্ষা নেই, জ্ঞান নেই, বুঝ নেই, কষ্ট আছে, প্রকাশের ভাষা নেই। তাই যে এখন যে অবস্থায় আছে তাকে তাদের জন্য স্বাভাবিক অবস্থা বলে মেনে নেয়। এই যে আবাসটি সংকীর্ণ গলির মধ্যে ছোট ছোট ঘরে বন্দি, দোয়ার দরজা খোলা যাবে না, এই সংকীর্ণ এই পরিসরে এই আবাসটি যেন কবর। কবরেই বন্দি জীবন থাকতে পুরুষেরা সবসময় দাম্ভিকতার সাথে নিজেকে মালিক মনে করেন, প্রভু ভাবেন। বাড়ির মালিক, বাটির মালিক তিনি নিজে। আর স্ত্রীলোককে তার দাস মনে করেন, গোলাম মনে করেন, তার আশ্রিত মনে করেন। সম্পূর্ণ স্বাধীন ক্ষমতা অধিকার হরণ করে নিয়ে তার আশ্রয় যে মহিলা অর্থাৎ তার স্ত্রী, যে তার সমান মর্যাদা পাবার যোগ্য, সমধিক মর্যাদা পাবার যোগ্য, তাকে পুরুষেরা কি করেন? তাদের রাগের জিদের বশে প্রিয়জন থেকে, প্রিয়জনের কাছে যাওয়া থেকে স্ত্রীদেরকে, নিজের স্ত্রীকে বঞ্চিত করেন। বাবার বাড়ি যাওয়া, ভাই বোনের কাছে যাওয়া, এ ব্যাপারটি দাম্ভিক পুরুষেরা মন চায় জিদের বশে থামিয়ে দমিয়ে দেওয়ার চেষ্টা করে। একবারও চিন্তা করে নাই স্বামী বেচারাটি যে এই মহিলারও একটা মন আছে, একটা ভালোবাসার জায়গা আছে, যাবার একটা আকাঙ্ক্ষা আছে। এ বোধটি তাদের একেবারেও হয় না। এরপরে মন চাইলে অনেক সময় তাদের দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী তারা এনে বসতে পারে। ধনাঢ্য পরিবারের বউ হলে, ধনী স্বামীর স্ত্রী হলে, এমনকি রাজরানী হলেও তার কিন্তু নিজের বাড়ি হয় না, তার শান্তির জায়গা হয় না, এবং সারা জীবনই তাকে অধীনেই থাকতে হয়। হোক সে রানী, হোক সে ধনী পরিবারের স্ত্রী, সে যেন অধীনই। কখনো সে স্বামীর অধীনে থাকে, কখনো পুত্রের, কখনো জামাতার। এভাবে এক হাত থেকে আর এক হাত বদল হয়। তার নিজের কোনো অধিকার, নিজের কোনো জায়গা কখনোই সৃষ্টি হয় না। কখনো সম্পত্তির মালিকানা তিনি পেলেও কোনো মহিলা, অথবা তার স্বামী মারা গেলে বিধবা এই মহিলা সম্পত্তির মালিক হয়ে উঠলেও কিন্তু সম্পত্তি ব্যবহারের ক্ষমতা তাকে দেয়া হয় না। যে কোনোভাবে যে কেউ, কোনো পুরুষ এই ক্ষমতাটি খর্ব করে এবং নীরবেই অশ্রু বিসর্জন ছাড়া, অবহেলিত হয়ে থাকা ছাড়া মহিলার যেন আর কোনো কাজ নেই। এবং অন্য মহিলারা তাকে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় না। তারাও এতে অভ্যস্ত হয়ে যায় যে আমরা অধিকার বঞ্চিত থাকতেই জগতে এসেছে, আমাদের জন্ম হয়েছে অধিকারহীন, অধিকার বঞ্চিত হয়ে থাকতেই। তাই সকল অবস্থায় এই মেয়েদের পরিস্থিতি, মহিলাদের অবস্থা এমন যে যে কোনো পরিস্থিতিতে, বিপদে পড়ুক বা সুখে থাকুক, যে কোনো কঠিন পরিস্থিতিতে পড়ুক, ঝড় ঝঞ্ঝা বিপদ আপদ, সে যেখানে আশ্রয় নেক এটা যেন তার স্বামীর জায়গা, স্বামীর বাড়ি। ভালো জায়গা বা মন্দ জায়গা
তার স্বামীর নিয়ন্ত্রণের বাইরে যাবার তার কোনো জায়গা যেন নেই। এই যে পরিস্থিতি, সব শেষে বলি যে ঘরটিতে সে আছে, যে ঘর তাকে ছাড়া চলে না, সেই ঘরে সে কিন্তু কেউ না। তো এখানে আমার বনফুলের নিম গাছ গল্পটির কথা মনে হলো। খুব সংক্ষেপে বলছি। নিম গাছ, বাড়ির পাশের নিম গাছটি তোমরা পড়েছো মনে হয় গল্প, না হলে পড়ে নিও। বাড়ির পাশের নিম গাছটি আবর্জনার মধ্যে জন্মেছে। এ সবার উপকারে আসে। কেউ ডাল ভেঙে মিছক বানায়, কেউ পাতা নিয়ে বিভিন্ন কাজে লাগায়, কেউ একটু খায়, কেউ গায়ে লাগায়, নানান কাজ করে। কেউ তার দিকে তাকায় বা তাকে মূল্য দেয় বা তাকে ভালোবাসে এমন কোনো ঘটনা ঘটে না। কখনো কেউ যদি এর পাশটা একটু বাঁধিয়েও দেয়, কিন্তু সে কারো দৃষ্টিতে পড়ে না, মূল্যায়নে আসে না। মানুষের প্রয়োজনে সে কিন্তু সমধিক লাগে। ঠিক যেন বাড়ির বউটি সকলের প্রয়োজন মেটায়, সকলের দুঃখের সাথী, সকলের কাজের কাজী, কিন্তু তার দিকে দৃষ্টি দেবার সুযোগ যেন কারে নেই। সে যেন কেউ না, তার বাড়ি নেই, এখানে মুখ্য হচ্ছে গৃহ, তার ঘর নেই, শান্তির আবাস নেই, শান্তির জায়গা নেই। এই ব্যাপারটি আলোচনা এখানে এসছে বেশ কিছু উদাহরণের মাধ্যমে। তাহলে আমরা মূল বক্তব্যটি আরেকবার আরেকটু সংক্ষেপে বলে দিচ্ছি। দেখো, মূল বক্তব্যটি সংক্ষিপ্তভাবে দেখো আরেকবার। এই প্রবন্ধে যেটা বলা হয়েছে, একজন মেয়েকে কেন্দ্র করেই কিন্তু একটা ঘর হয়। একজন পুরুষ ঘর বাঁধে একজন মেয়েকে কেন্দ্র করেই। কিন্তু কতটা ব্যথার বিষয়, কষ্টের ব্যাপার, হতাশার দিক হচ্ছে ওই মেয়েটি কিন্তু এই ঘরের কেউ না, মালিক নয়, এই ঘরের মালিকানা তার নেই, এই ঘরের শান্তি পাওয়ার অধিকার তার নেই। সে আশ্রয় আশ্রিতা। এই বাড়ির কাজের মেয়েটি আর বাড়ির বধূটি পার্থক্য কিছু নেই। সে গৃহের মালিক নয়, ঘরের মালিক নয়। শান্তি, স্বস্তি, আশ্রয়, স্বস্তির আশ্রয়টি তার নিজের না। কতটা দুঃখজনক ব্যাপার দেখো। তো নতুন শব্দগুলো তোমরা দেখে নিয়েছো কিনা, আমি ঝটপট একটু নতুন শব্দ আর একবার ধরিয়ে দিচ্ছি। দেখো, প্রথমেই দেখো আরাম, বিরাম। বিরাম মানে আশ্রয়, নিকেতন মানে ঘর, হিম মানে ঠান্ডা, কর্মক্লান্ত, শ্রান্ত মানে কাজ করে পরিশ্রান্ত হওয়া। উপাদেয় বোধ হয় না, দ্বিতীয় পারা দেখো, উপাদেয় মানে স্বাদপূর্ণ, সুস্বাদু হওয়া। 3 নম্বর প্যারায় দেখো, গৃহসুখে বঞ্চিত। এরা তারপরে গৃহসুখ থেকে বঞ্চিত, এটা যেন তাদের কারাগার। এখানে মহিলাদের যেন বন্দি করে রাখা হয়েছে, সমস্ত স্বাধীনতা খর্ব করে, সেই অর্থে কারাগার। শান্তি নিকেতন মানে শান্তির ঘর। পরে দেখো প্রথম পৃষ্ঠার নিচে দেখো কূপমণ্ডুক। কূপমণ্ডুক মানে সংকীর্ণ মনা, সীমিত জ্ঞান যার, অল্প স্বল্প জ্ঞানে মানুষকে কূপমণ্ডুক বলে। এটা একটা বাগধারা। কূপমণ্ডুক মানে কুয়োর ব্যাং। কুয়ো ইন্দিরা আছে, তার মধ্যে কুয়ো পড়লে এখানে এক একবার করে পাক খায় আর মনে করে বিরাট এক জগৎ দেখলাম। ওই কুয়ার মধ্যে ইন্দিরা বা কুয়ার মধ্যে মধ্যটিকেই ব্যাং মনে করে এটা তার জগৎ, বিরাট পৃথিবী মনে করে। আর এখানে একবার প্রদক্ষিণ করে ভাবে এক জগৎ ঘুরে এলাম। অল্প বিদ্যা যারা, অল্প জানে যারা, তাই তাদেরকে কূপমণ্ডুক বলে। অল্প জেনে মনে করে জেনেছি, অনেক জেনেছি। এরপরে দেখো অসূর্য স্পর্শ, মানে যাকে সূর্য স্পর্শ করেনি, সূর্যের আলো যে দেখেনি, তাকে বলে অসূর্য স্পর্শ। এর পরের দ্বিতীয় পৃষ্ঠায় দ্বিতীয় প্যারায় দেখো বাসরঘরকে কোহবর বলে। কোহবর হচ্ছে স্বর্গ। বাসরঘরকে কল্পনায় স্বর্গের মতো তুলনা করা। আর লেখিকা বলছেন একে কবর বলা উচিত, স্বর্গ না মনে করে কবর মনে করা উচিত। আর শেষের লাইন দেখো,
হংস কুক্কুট, এক ছাগল আছে, হংস কুক্কুট আছে। কুক্কুট মানে মোরগ মুরগিকে বোঝায়, কুক্কুট কুক্কুর করে ডাকে যে, এই জন্য এটা মোরগ। আচ্ছা, এরপরে দেখো শেষ প্যারার আগের প্যারায় আছে সপত্নী কণ্টক। সপত্নী মানে সতীন, স্বামীর স্ত্রী, সমান পতি যার তাকে সপত্নী বলে। যাদের এক পতি তাদের সবাই সপত্নী। সমান পতি যার সপত্নী বা সতীন, সতীন নামক কণ্টক বা কাঁটা। এর পরের প্যারায় দেখো অধীশ্বর মানে অধিপতি। আচ্ছা, আর পরে দেখো কোদল। কোদল মানে কোন্দল বা ঝগড়া বিবাদ। শেষ পৃষ্ঠায় দেখো, শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠায় দেখো 60 নম্বর পৃষ্ঠায় দেখো কপালের দোষ। এই দুটো শব্দের এক বাক্যটিকে বিশ্লেষণ করতে হবে। এর মধ্যে নারী জাতির প্রকৃত চিত্র আছে, যে সে যেখানেই যায় তার কপাল ফেলে যেতে পারে না। কি ভাইয়ের বাড়ি, কি স্বামীর বাড়ি, কি ছেলের বাড়ি, তার কপালটি তার সাথে যায়, অর্থাৎ দুঃখ থেকে সে পরিত্রাণ পায় না। এই কপালের দোষ লাইনটি তোমাকে ব্যাখ্যা শিখতে হবে, জানতে হবে। এখানেই মূল বক্তব্যটি নিহিত আছে। এরপর টিপাই একটা শব্দ আছে দেখো, টেবিল। টিপাই, টিপাই মানে টিপয় বা ছোট টেবিল। এর পরের প্যারা দেখো কেশের জটা মানে কেশ বা চুল জট পাকিয়ে আছে। মূর্তিমতি বিষাদ। মূর্তিমতি মানে যেন একটা মূর্তিমান, বিষাদের মূর্তি যেন। বিষাদ মানে কষ্টের একটা মূর্তি যেন ওই রানী। হৃদয় বিদারক, হৃদয়কে বিদারণ করে যা, হৃদয়কে ছিন্ন ভিন্ন করে, ভেদ করে যা। পরের প্যারায় দেখো বাঞ্ছনীয় মানে কাঙ্ক্ষিত। এখানে একটা প্যারা ব্যাখ্যা করছি দেখো, মোহাম্মদীয় আইন অনুসারে আমরা পিতার সম্পত্তির উত্তরাধিকারিণী নই। এই লাইনটির মধ্যে একটু দ্বিমত আছে। মোহাম্মদীয় আইন বলতে যদি ইসলামী আইন বোঝায়, তাহলে এখানে স্পষ্ট হওয়া দরকার যে ইসলামী আইনে পিতার সম্পত্তিতে ভাইয়ের 2 অংশ, বোনের 1 অংশ, ছেলের 2 ভাগ, মেয়ের 1 ভাগ থাকে, উত্তরাধিকারী বঞ্চিত নয়। তবে এটা ভাগ কপালে কমই জোটে, ভাইয়েরা বোনদেরকে এই ভাগটি দিতে চায় না, সেই জন্য বলছে সম্পত্তির উত্তরাধিকারিণী নই। অর্থাৎ এই আইন অনুসারে মুসলিমরাও দিতে চায় না, দেয় না, হিন্দুরা তো দেয় না, অন্য ধর্মেরও বিধানে মেয়েদের এই অধিকারটুকু দেয়া হয় না। এরপরে দেখো এই যে আমলা বা নায়েব, এরা হচ্ছে মালিকের প্রতিনিধি, যারা স্ত্রী লোক মালিকানকেও মর্যাদা দেয় না পুরুষ হবার কারণে। এরপর প্রভূত সম্পত্তি। প্রভূত মানে অনেক অনেক সম্পত্তি, প্রচুর সম্পত্তি। দরিদ্র কিন্তু কুলীন বিধান, কুলীন মানে সম্ভ্রান্ত। এরপর দেখো শেষ পৃষ্ঠা দেখো, এটা হচ্ছে 61 নম্বর পৃষ্ঠায় প্রথম দিকেই দেখো জীর্ণতম কুটিরের, না এখানে ঝঞ্ঝা নিলে দেখো, ঝঞ্ঝা নিলে, ঝঞ্ঝার ঝড় হলে আর কি, ঝড় ও বাতাসে। পরের লাইন দেখো চপলা চমকে। চপলা বলতে বিদ্যুৎকে বোঝায়, বিদ্যুৎ চমকালে। বজ্র নাদে, বজ্রের শব্দে, বজ্রপাতের যে বিকট শব্দ। মেদিনী মানে পৃথিবী কাঁপে, বজ্রপাতের শব্দে যখন পৃথিবী কাঁপে, মেয়েদেরও বুক কাঁপে। আচ্ছা, তারপরে দেখো গোশালা। গোশালা মানে তো জানোই গল ঘর। শেষের আগের মাঝখানের প্যারাটি দেখো অমানিশীথে মানে অন্ধকার রাতে। লঙ্কা কাণ্ড। লঙ্কা কাণ্ড হলো লঙ্কায় যে রাম রাবণের যুদ্ধ হয়েছে সেই অর্থে বোঝাচ্ছে যে ঝগড়া বিবাদ, বাজে লোকের আক্রমণ, বা খারাপ লোক এসে নিষ্ঠুর আক্রমণ চালানো। আচ্ছা, এরপরে দেখো শারীরিক ঘর। গৃহ বলতে যা বোঝায় এই শারীরিক আরাম ও মানসিক শান্তি নিকেতন যাহা, তাহাই গৃহ। আন্ডারলাইন করে নাও। এবং শরণাপন্ন হয়, ভ্রাতার শরণাপন্ন হয় মানে তার স্মরণে, তাকে স্মরণ করে তার কাছে আপন্ন হয়, তার কাছে যায়, তার কাছে আশ্রয় চায়, আশ্রয় প্রার্থী হয়। আর হিন্দি প্রবাদ যে মনে রেখো, ঘর কে জলি বন মে গেই বন মে লাগি আগ, বন বেচারা কিয়া করে কর্মে লাগে আগ। অর্থাৎ ঘর হারিয়ে
ঘর পুড়ে গেছে, বনে গেলাম, বনেও আগুন লাগলো, বোনের বার কি করার আছে বেচারা, আমার কপালেই আগুন। মেয়েদের অবস্থাটা বোঝাতে এই হিন্দি প্রবাদটি ব্যবহার করা হয়েছে। শেষমেশ যা বললেন লেখিকা, যে আমরা মহিলা প্রাসাদ বলো আর আটচালা ঘরই বলো আর ঘর বলো, পর্ণকুটির বলো, পাতার ঘরই বলো, আমাদের কিছু নেই, আমাদের মালিকানা নেই। মহিলারা একেবারে হতভাগা, অসহায়, আশ্রিতা। এই ব্যথার পরে আমি শেষ কথায় যা আসছি, এটা বাস্তব চিত্র। তুমি ভাসছ হয়তো যে এখন কি আর সেই দিন আছে? না, সেই দিন পুরোপুরি ঘুচে যায়নি বাবা, সেই দিন এখনও কিছু আছে। এখন যেসব মেয়ে ওই কোদল বলল কোন্দল করে ঝগড়া করে জবরদস্তি দখল নেয়, সেটা ভিন্ন কথা। কিন্তু প্রশান্ত চিত্তে পুরুষ সহমর্মিতা জানিয়ে, মর্যাদা দিয়ে মূল্যায়ন করে স্ত্রীকে, বোনকে মর্যাদা দেয় না, দিতে চায় না। তবে কিছু এই ব্যতিক্রম নেই তা কিন্তু নয়, আছে। দু একজন মহৎ হৃদয়ের মহান মানুষ আছেন যারা স্ত্রীকে, বোনকে মূল্যায়ন করেন, কাছে রাখেন, পাশে রাখেন, সমমর্যাদা দেন। তারা মহৎ প্রাণ। কিন্তু বেশিরভাগ অসংখ্য শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে এই বোধটি থেকে একান্তভাবেই বঞ্চিত। এখানে সৃজনশীল প্রশ্ন এভাবে আসবে, এই ধরনের একটা উদ্দীপক দিয়ে বলা হবে, তুমি কি ভাবো, তুমি কিভাবে এই অবস্থা থেকে পরিত্রাণ পাবে? তোমাকে নানান কথা যুক্তি ভেবে আসলে যেটা বলতে হবে, হাইলাইটস করতে হবে, সেটা হলো শিক্ষা। শিক্ষা সার্টিফিকেট শুধু না, শিক্ষা অর্জন করে শিক্ষিত হয়ে ওঠা, নিজেকে তৈরি করা মানুষ রূপে, নিজের মূল্যায়ন নিজেই প্রতিষ্ঠা করা, নিজের অবস্থান নিজে নির্ণয় করা। এরপরে সন্তান বলো, ভাই বলো, স্বামী বলো, বাবা বলো, সকলই মূল্যায়ন করতে বাধ্য হবে। নিজের এই অবস্থান নিজেকেই তৈরি করতে হবে, অর্জন করতে হবে। দেন তারপরেই সম্ভব হবে নারী জাতি তার প্রকৃত প্রভূত মর্যাদা পেতে। আচ্ছা, যাই হোক, এবারে প্রশ্ন নিয়ে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রবন্ধটির পরিচিতি তোমাকে, প্রবন্ধকারের পরিচিতি তোমাকে জানতে হবে। প্রবন্ধকার রোকেয়া সাকত হোসেনের পরিচিতিটুকু তোমাকে জানতে হবে 1। 2 নম্বর, প্রবন্ধের মূল বক্তব্য তোমাকে লিখতে শিখতে হবে। মূল কথা একটি, তাকেই তুমি একটু বিশ্লেষণ করবে। আর বাড়ির কাজ অত্যন্ত যত্নের সাথে মনোযোগ দিয়ে 3 বার প্রবন্ধটি পড়বে। মনোযোগ দিয়ে যত্নের সাথে 3 বার প্রবন্ধটি পড়লে তোমার আর এই প্রবন্ধের ব্যাপারে সমস্যা হবে না ইনশাল্লাহ। তা আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ সহায় হন, আল্লাহ সাহায্য করুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার দেখা হবে ইনশাল্লাহ।